আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সুজানা। দেশের রাজনীতির আকাশের কালো মেঘ কেটেছে হাজার মাইল দূরে লন্ডনে ডক্টর ইউনূস তারেক বৈঠকের মাধ্যমে। নির্বাচনের তারিখ পরিবর্তনের ইঙ্গিতে শক্ত বরফ গলেছে এই বৈঠকে, এমনটি মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠকটি সরকারের প্রতি বিএনপির আস্থা ফিরিয়ে আনতে মাইল ফলক হিসেবে কাজ করবে বলে মত তাদের। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে অন্য দলগুলোর ঐকমত্য দরকার, সেজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। রুদ্র রফিকের রিপোর্ট। সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুজনের মধ্যে আলোচনায় সংস্কার ও বিচার দৃশ্যমান করা গেলে 2026 সালের ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের সম্মতি দেন প্রধান উপদেষ্টা। এই খবরে বিএনপি সহ সমমনা দলগুলোর মধ্যে ফেরে স্বস্তি। নির্বাচনী বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম মনে করেন, সরকার ও বিএনপির মধ্যে এখন আর কোনো টানাপোড়েন নেই। আস্থার যে সংকটটা ছিল সেটা কাটিয়ে ওঠার জন্য একটা বড় মাইলস্টোন, বড় মাইল ফলক। যে এখন যেটা করণীয় সরকারের পক্ষ থেকে সব দলকে ডাকা, যে কিভাবে নির্বাচনটা আয়োজন করা যায়, ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন কমিশনকে সহায়তা কিভাবে করা যায়, যাতে করে সবাই ঐক্যমতে আসে যে আমরা সবাই ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই বা রোজার আগে নির্বাচনটা চাই। এই ঐক্যমতে আসতে হবে। দেশে গণতন্ত্রের উত্তরণের পথ অনেকটাই সুগম হয়েছে বলে মনে করেন আরেক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। বর্তমান মুহূর্তে যেসব সমস্যাগুলো আমরা দেখছি সেগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় যে সেই ধরনের সংকট থাকছে না। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে গণতন্ত্রের সমস্যা কিন্তু এটা একটা অব্যাহত সমস্যা। এটা সামনের দিকেও আবার নতুন নতুন সমস্যা দেখা দিবে। কাজেই এখানে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দূরদৃষ্টি এবং তাদের বিচক্ষণতার উপর নির্ভর করবে কিভাবে সামনের দিকের সংকটগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। জুলাই হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি সব দলকে আস্থায় এনে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হবে সরকার, এমনটাই আশা বিশ্লেষকদের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে উত্তরায় র্যাব ও এপিবিএন কার্যালয় পরিদর্শন শেষে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে ঘটা ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে শঙ্কা ছিল তা অনেকটাই কেটে যায় শুক্রবারের লন্ডনে হওয়া দীর্ঘ প্রতীক্ষিত প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে। তবে মাঠ পর্যায়ে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কি প্রস্তুত? স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটখাটো ঘটনা দুই একটা ঘটবে, এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যদি কোনো কিছু না হইতো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। আগের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর দাবি করে কিছু সংস্কার প্রয়োজন বলে জানান তিনি। ভারতের পুশিনের তীব্র সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। যেটা একটা প্রপার, এই যে জঙ্গলের ভিতরে ফেলায় দেওয়া, এই কোনো একটা লেকের উপরে ফেলায় দেওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, এটা যেন না, এটা খুব অমানবিক কাজ করতেছে। এই জন্য আমরা কিন্তু এটা স্ট্রং প্রোটেস্ট করতে পাঠিয়েছি। আর যদি আমাদের কোনো নাগরিক হয় আর আমরা যদি ওনাদের যেসব নাগরিক আছে আমরা কিন্তু প্রপার চ্যানেলে পাবো। গুম কমিশনের প্রতিবেদনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কর্মকাণ্ড হিসেবেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। র‍্যাব নিয়ে অনেক বিতর্ক আছে মাননীয় উপদেষ্টা, সেটা নিয়ে যদি কোনো বিতর্ক নাই। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদ এজেন্ট প্রতিনিধিদের কাছ থেকে 1,09,00,000 টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সকাল 9টার দিকে 13 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে এই ঘটনা ঘটে। কালো রঙের একটি মাইক্রোবাসে এসে র্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা এ টাকা লুট করে।
এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অপরাধীদের ধরার চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন এআর বাদল। শনিবার সকাল ৮টা ৫৮ সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি কালো মাইক্রোবাস দুজন আরোহী সহ একটি মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় টাকার ব্যাগ নিয়ে নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধি পালানোর চেষ্টা করলে র্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা তাকে ধাওয়া করে। আর অন্যজন মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। র্যাবের জ্যাকেট পরা একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। এক পর্যায়ে নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। প্রায় আধা ঘন্টা পর জিম্মি করা ব্যক্তির টাকা কেড়ে নিয়ে ১৭ নম্বর সেক্টরে ফেলে যায় লুটকারীরা। এ ঘটনায় নগদের ডিস্ট্রিবিউটর এমআর কর্পোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ তারিকুজ্জামান উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। বিশেষ বাহিনীর পরিচয়ে দিনে দুপুরে এমন টাকা লুটের ঘটনায় জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাবের পোশাক পরে আসতে, যদি সে র্যাবের হয় সেও খারাপ হবে না। আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আনসারের পোশাক পরে আইসা অনেক অপকর্ম করতেছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসি। এআর বাদল, RTV, ঢাকা। আবারও ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু। দেশে ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি ১৬৯ জন। চলতি বছর এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হলো। আর আরও ৫,৫০০-এর বেশি মানুষের শরীরে ছড়িয়েছে ডেঙ্গুর ভাইরাস। কীটতত্ত্ববিদরা বলছেন, সঠিকভাবে ওষুধ না ছিটানোই বেড়েছে প্রকোপ। আর নগরবিদরা বলছেন, সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে ভয়াবহ হচ্ছে ডেঙ্গুর প্রকোপ। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত শকিবুর রহমানের রিপোর্টে। একদিকে কোভিডের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার ভয়, অন্যদিকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতি বছরই দেশে গ্রীষ্ম ও বর্ষাকালে বেড়ে যায় ডেঙ্গুর প্রকোপ। এ বছরেও তার ব্যতিক্রম নয়। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫,৫০০-এর বেশি মানুষ। কীটতত্ত্ববিদরা বলছেন, কর্মীদের সঠিক নিয়মে ঔষধ ছিটাতে না পারায় মরছে না ডেঙ্গুর বাহক এডিস মশা। কীটনাশকগুলোকে সে গ্রহণ করবে, সেই অংশগুলো যদি এই ইনসেকটিসাইড প্রতিরোধী হয়ে ওঠে, তাহলে কিন্তু আসল জায়গা পর্যন্ত ঔষধটা পৌঁছাইতে পারবে না। ইনসেকটিসাইডগুলো আমরা দিচ্ছি বা বালাইনাশক দিচ্ছি, তার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এটা ঠিক আছে কিনা, এটাকে প্রপার মনিটরিংয়ের ভিতরে নিয়ে আসতে হবে। নগরবিদরা বলছেন, স্থানীয় সরকার ভেঙে পড়া এবং সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই মশার বিস্তার ঘটছে। স্থানীয় সরকার ব্যবস্থা দীর্ঘদিন অকার্যকর ছিল। ডেঙ্গু যে বাড়বে, এটা কিন্তু আমাদের আগে থেকে গবেষণায় এসেছে যে আমাদের প্রস্তুতি দুর্বল এবং মশার উৎপাতটা বাড়বে এবং সেটার বিপরীতে আমাদের স্বাস্থ্যসেবারও প্রস্তুতি খুবই দুর্বল। কোন কোন এলাকায় কত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তার সঠিক তথ্য নেই কারো কাছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হবে। প্রপারলি যদি ফাইন্ড আউট করা না যায় যে এই ব্যক্তিটা আক্রান্ত হয়েছে কোন সোর্স থেকে, তাহলে কিন্তু যে মশাটা তাকে কামড় দিচ্ছে সে কিন্তু বাধাহীনভাবে এটাকে আরও হাজার হাজার মশাকে আক্রান্ত করতে সমর্থ হবে। এলাকা ভিত্তিক একটা ড্রাইভ দেওয়া উচিত, যেখানে এলাকার যে কোনো জায়গাতে জমা পানি কিংবা ময়লা আবর্জনা সেগুলো সরিয়ে ফেলা উচিত। আমাদের তরুণরা কিন্তু এক্ষেত্রে বড় শক্তি হতে পারে। তরুণদেরকে সম্পৃক্ত করার চিন্তা করা উচিত। আর দেশের নগর এলাকাতে কিন্তু স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের একটা কমিটি তৈরি করা উচিত। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু কোনো সাধারণ জ্বর নয়, হতে পারে প্রাণঘাতী। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে ইসরায়েল এ হামলা চালালে জবাবে পাল্টা হামলা করে ইরান। ইরানের হামলায় তেল আবিবে ৪ জন নিহত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েল ও ইরানের সকল বিমানবন্দর। ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এদিকে ইসরায়েলকে সাহায্য না করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে তেহরান। সামদানি প্রত্যয় রিপোর্ট।
ইরানের পারমাণবিক কার্যক্রম ঠেকাতে ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানের পর থেকে ক্রমেই জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। দানা বাঁধছে বৃহত্তর যুদ্ধের শঙ্কা। শুক্রবার রাতভর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। তেহরানের এক আবাসিক এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন শীর্ষ সামরিক কর্মকর্তা, 3 জন পরমাণু বিজ্ঞানী সহ নিহত হয়েছে 60 জন। শনিবার হামলার তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। এ হামলার জবাব দিতে দেরি করেনি তেহরান। পাল্টা হামলায় তেল আবিবে প্রাণ হারিয়েছে অন্তত 4 জন। এসব হামলার পর শনিবার সকাল থেকে দেশের সব বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। এছাড়া পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দর। ইসরায়েলের ওপর হামলা চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। নেতানিয়াহুকে আরও বেদনাদায়ক উপহার দিতে তেহরান প্রস্তুত বলে সংবাদ মাধ্যম ফার্সকে জানিয়েছে দেশটির এক সামরিক কর্মকর্তা। অন্যদিকে তেল আবিবের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র আসলে খামেনির দেশকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইরানের সরকার এ ঘোষণা দেয়। এ ঘোষণার পর থেকে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে নজরদারি বৃদ্ধির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সামদানি প্রত্যয়, RTV। ইরানের সঙ্গে সংঘর্ষের মধ্যে গাজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। অঞ্চলটিতে ইসরায়েলি প্রতিরোধ ভেঙে দিতে গ্লোবাল মার্চে বেরিয়েছে স্পেন, কানাডা, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থীরা। তবে তাদেরকে মিশর ও লিবিয়ায় আটকে দেওয়া হয়েছে। এদের মধ্যে অন্তত 40 জনের পাসপোর্ট জব্দ করেছে মিশর। ফিলিস্তিনপন্থীদের দাবি, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের পথে বাধা দেওয়া হচ্ছে। এর আগে গ্লোবাল মার্চের আয়োজকেরা জানান 40 দেশের অন্তত 4000 ফিলিস্তিনপন্থীরা গাজার পথে বেরোবেন। এদিকে ভয়াবহ মানবিক সংকটের মুখে সামান্য ত্রাণ পেতে লাশের মিছিল বেরোতে হচ্ছে ফিলিস্তিনিদের। অঞ্চলটিতে এ পর্যন্ত 54,000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা। জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের জেরে বন্ধ হওয়ার 17 দিন পর চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা। আহতদের কারোই আর হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই বললেও কয়েকজন গায়ের জোরে এখনও আছেন হাসপাতালে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সরব। বাকিটা জানাচ্ছেন মাহিন আরাফাত। সুচিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান সহ নানা দাবিতে বারবার আন্দোলনে নেমেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি থাকা জুলাই অভ্যুত্থানের আহতরা। সবশেষ গত 28শে মে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক নার্সদের সাথে সংঘর্ষে জড়ায় জুলাই অভ্যুত্থানে চিকিৎসা নিতে আসা রোগীরা। একদিকে হাসপাতালকে হোটেল বানিয়ে রাখার অভিযোগ, অন্যদিকে নিজেদের নিরাপত্তার অজুহাতে কর্মবিরতিতে যান চিকিৎসক নার্সরা। ফলে বন্ধ হয়ে যায় চিকিৎসা কার্যক্রম। হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় প্রতিদিন গড়ে 4 থেকে 5,000 রোগী। টানা 17 দিন পর আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পুনরায় সেবা চালু হওয়ায় খুশি চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের বেশিরভাগই ছেড়েছে হাসপাতাল। যারা এখনো আছেন তাদের প্রত্যাশাও কম নয়। আমাদের 18 কোটি জনগণ কি জানে আমাদেরকে অনেক কিছু দেওয়া হইতেছে, কিন্তু আসলেই মিথ্যা। আমাদেরকে মূলা দেখানো হচ্ছে, মূলা ঝুলিয়ে দেখানো হচ্ছে, কিন্তু মূলা দিচ্ছে না। আমাদের ইমার্জেন্সি চিকিৎসা লাগবে, আমাদের পুনর্বাসন আর জুলাই সনদপত্র, এই 3টা জিনিস হলে আমরা নিরাপদে আমরা যার যে বাড়ির কর্মস্থলে ফিরে যাবো। আমরা দীর্ঘ 11 মাস এই হসপিটালে ভর্তি আছি, আমরা আর হসপিটাল থাকতে চাই না। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম জানান, আহতদের কারোই আর হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই। চিকিৎসা তাদের দরকার আছে, সেটা বাসায় বসে নিলেই হবে। আর কিছুদিন পর পর তাদের ফলো আপে আমরা সাজেস্ট করবো আসার জন্য। কিন্তু হসপিটালে থেকে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার মতো একজনও এই মুহূর্তে আমাদের কাছে নেই। এদিকে বহিরাগত কেউ যেন হাসপাতালে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বহিরাগত কেউ যেন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সাধারণ রোগীর পাশাপাশি। তো এই বিষয়টি দেখার জন্যই আমরা এখানে বাহিরের নিরাপত্তাটি বাড়িয়েছি। মাহিন আরাফাত, RTV, ঢাকা।
ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধ ও সড়কের শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে বাড়তি ভাড়া আদায় সহ অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে জরিমানা করা সহ অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে অভিযানিক দল। পাশাপাশি বিআরটিএ থেকেও চালানো হয় অভিযান। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। এভাবেই ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের বাড়তি চাপ পুঁজি করে আদায় করা হয় অতিরিক্ত ভাড়া। সড়কের এই অনিয়ম বন্ধে ঢাকার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে বাড়তি ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের প্রমাণ মেলে। আপনি 1300 টাকা ভাড়া দিয়ে নিয়েছেন। যাওয়ার দিন 950 করে গেছি, আসার দিন হচ্ছে 1200 করে নিচ্ছে। অভিযোগের সদুত্তর দিতে পারেননি পরিবহন সংশ্লিষ্টরা। আমরা তো সারা রাত জায়গা যায় ঘুমায় থাকি, আমরা উঠে যাত্রী উঠে জিজ্ঞেস করি কাউন্টারে সব ঠিক আছে, কয় হ্যাঁ সব ঠিক আছে। এ প্রেক্ষিতে জরিমানা করা সহ যাত্রীদের থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে সেনাবাহিনীর অভিযানিক দল। আমরা ইনস্ট্যান্টলি যাত্রীদেরকে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতেছি এবং ওই পরিবহন কোম্পানিগুলোর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। পাশাপাশি উত্তরা এলাকায় বিআরটিএ থেকেও চালানো হয় অভিযান। যাত্রীদের যে ভোগান্তিটা হয়েছে, তারা যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া দিয়ে গেছে এবং আসার সময় অতিরিক্ত ভাড়া দিয়ে, তারা যাতে যে অতিরিক্ত ভাড়াটুকু দিয়েছে সেটা যাতে তারা ফেরত পায় সেটার ব্যবস্থা আমরা করছি। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। পোল্ট্রি খাতে কর বৃদ্ধি শুধু উৎপাদন নয়, খাতকে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত করবে আশঙ্কা জানিয়ে কর না বাড়ানোর আবেদন জানালেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমান। বাজেটের বিষয়ে মতামত জানাতে নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। পোল্ট্রি খাতের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আরেফিন খালেদ ও ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় পোল্ট্রি খাত ও খামারিদের স্বার্থে টার্ন ওভার ট্যাক্স 0.5% করা, কর্পোরেট কর সহনীয় পর্যায়ে রাখা, জরুরি কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে পণ্যের কর কমানোর আবেদন করেন তারা। এগুলোর প্রত্যেকটা জায়গায় ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে একত্রে পেয়ে আমরা 15% থেকে হঠাৎ 27% চলে যাওয়াটা এটা একটা বিরাট ধাক্কা হবে এবং এই ধাক্কাটা হয়তো আমি কালকে বুঝবো না, কিন্তু 2 বছর পরে কিন্তু বুঝবো যে হঠাৎ করে আবার শর্টেজ হয়ে গেছে। আমাদেরকে ট্যাক্স এক্সাম্পটেড সেক্টরে রাখা, টিডিএস, ডিডিএস এবং এআইটিটাকে 1% নিচে নামায় নিয়ে আসা, এই জিনিসগুলো যদি করা হয় তাহলে আরও ফার্মাররা উৎসাহিত হবে, যারা ফার্মে আছে তারা কন্টিনিউ করবে এবং ডিমের দাম, মাংসের দাম সহনীয় থাকবে আশা করি। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর 2025-26 মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। শনিবার নির্বাচনী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম রহমান এবং সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইনামুল হক খান। এছাড়া 5 জন সহসভাপতিও নির্বাচিত হয়েছেন। এর আগে নির্বাচনে ফোরাম জোট 31টি এবং সম্মিলিত পরিষদ 4টি পরিচালক পদে নির্বাচিত হয়। আগামী 16 জুন নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবেন। হাভিয়ের ক্যাব্রেরা খেলা বোঝেন না, তার অধীনে জাতীয় দল প্রত্যাশা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন। এ সময় তিনি হেড কোচের পদত্যাগ চেয়েছেন। শনিবার বাফুফের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির সামনে এ দাবি তোলেন শাহীন। এদিকে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি অনুষ্ঠানে উপস্থিত বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বাফুফের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার 6 মাসের অর্জন ও ব্যর্থতা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। আমাদের তরফ থেকে আমরা করব যেখানে উঠে আসে বিভিন্ন কমিটির কার্যক্রমের বর্ণনা। প্রাণবন্ত সংবাদ সম্মেলনে প্রসঙ্গের বাইরে গিয়ে মধ্যমণি হয়ে ওঠেন কোচ কাবরেরা, যার কার্যক্রমে অসন্তুষ্ট বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন। তিনি ভরা মজলিসে চাইলেন কোচের পদত্যাগ। আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার এমন পরিস্থিতিতে বিব্রত মঞ্চে বসা অন্যান্য কর্তারা, তবে উদ্ভূত পরিস্থিতি দ্রুতই সামলে নেন সভাপতি। ইটস আনফরচুনেট আজকে আমাদের ভিতরে যেটা হয়েছে, বাট ম্যাটারটা এখনো
ইন্টারনালি আছে। তো ইন্টারনাল ইস্যুতে অ্যাজ আ প্রেসিডেন্ট আমি কোনো কমপ্লেন করতে চাচ্ছি না। একটা বড় ফ্যামিলিতে থাকতে হলে অনেক ইন্টারনাল সমস্যাই হবে, ইন্টারনালিও আমরা সলভ করব। পরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শাহীন। সন্তোষতা পরে ও আগে খেলাই বুঝে না, ও খেলা বুঝলে সিঙ্গাপুর আহামরি আমার দেশে আমার সাথে ভালো খেলেনি। যেহেতু আপনারা জানেন এটা একটা বৃষ্টির মাঠ ছিল, এখানে তারা সিঙ্গাপুরের খেলার কোনো মাঠ না, সেখানে আমি রেজাল্ট নিয়ে আসতে পারিনি তার টেকনিক্যাল এবং চেঞ্জিংয়ের বিষয়ে, এবং তার মাথার মধ্যে ওই জ্ঞানটুকু না কোন পজিশনে কীভাবে খেললে আমার রেজাল্ট আসবে তার সে জ্ঞানটুকু নাই, সে টোটালি একটা অ্যাবনর্মাল। এই জন্য আমি তার পদত্যাগ চাচ্ছি এবং আমি এদেশের একটা ভালো কোচ এনে এদেশের ভালো ন্যাশনাল টিমের একটা ভালো রেজাল্ট চাচ্ছি। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অন্যান্য সদস্যরা মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে মিট দ্য প্রেসে গণমাধ্যম কর্মীদের নানান কথা ও পরামর্শ শোনেন বাফুফে বস, যেখানে ক্লাব কাঠামোর উন্নতি ও বাফুফের ভবিষ্যৎ নানান পরিকল্পনার কথা তুলে ধরেন তাবিথ আওয়াল। আপনাদের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ফ্যানদের দ্বারা কিছু। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।